আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় থেকে ক্লাস করছিলাম। আজ হচ্ছে চতুর্থ অধ্যায় তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসের যে টপিকসগুলো হচ্ছে সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, কনজারভেশন ল অফ এনার্জি, যান্ত্রিক শক্তির নিত্যতা, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি এবং শক্তির নিত্যতা সূত্রের প্রয়োগ। আজকে আমরা এই অংশটুকু দেখব। তো ফার্স্টে শক্তির নিত্যতা সূত্র কি? নিত্যতা কথাটির মানেই হচ্ছে যেটা নিত্য থাকে, তার মানে এটা সংরক্ষিত থাকে, সবসময় একই রকম থাকবে। তাহলে শক্তির নিত্যতা বলতে বোঝাচ্ছে যে শক্তি পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তো শক্তি কীভাবে পরিবর্তন হবে না? অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রটা হচ্ছে এই মহাবিশ্বের সৃষ্টির শুরুতে যা শক্তি ছিল, মোট শক্তির পরিমাণ যা ছিল এখনও তাই আছে, এর কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? কারণ শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তির ক্ষয় করা যায় না, এমনকি শক্তি নতুন করে সৃষ্টিও করা যায় না। তাহলে আমরা শক্তির এতটুকু কীভাবে দেখতে পাই? আসলে শক্তি ধ্বংস সৃষ্টি হয় না, কিন্তু শক্তির রূপান্তর হয়। তো সেখান থেকে শক্তির নিত্যতা সূত্রটা আমরা এভাবে বলতে পারি যে শক্তির অবিনশ্বর, এর কোনো ধ্বংস বা ক্ষয় নেই, একে নতুন করে সৃষ্টিও করা যায় না, শুধু একে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তো আমরা শক্তির অনেকগুলো রূপ দেখেছি, যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, বায়ু শক্তি, এছাড়া আরও বিভিন্ন ধরনের রূপ আছে, তাই না? তো আজকে যান্ত্রিক শক্তির নিত্যতা অংশটা আমরা দেখব, কারণ এই অংশটা থেকে এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এই অংশটা থেকে প্রশ্ন এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো যান্ত্রিক শক্তির নিত্যতা দেখতে গেলে আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে জেনেছিলাম যে যান্ত্রিক শক্তি কী, মনে আসছে নিশ্চয়ই তোমাদের। তো যান্ত্রিক শক্তিটা কী ছিল? কোনো বস্তু তার অবস্থান, তার গতি অথবা আকার আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে বা কাজ করার যে সামর্থ্য সৃষ্টি বা বস্তুতে, তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি গতির জন্য যে শক্তি সৃষ্টি হয় তাকে আমরা বলি গতিশক্তি, আর কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে তার মাঝে যে শক্তি সৃষ্টি হয় তাকে আমরা বলি বিভব শক্তি। এখন যান্ত্রিক শক্তি বলতে মূলত এই দুটো, যে কোনো একটা অবস্থায় এই দুটো মিলে মোট যে শক্তি তাকে বোঝায় যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তিকে এভাবে বলতে পারি যে কোনো একটা বস্তুর যে কোনো অবস্থায় যান্ত্রিক শক্তি সমান হবে ওই অবস্থায় বস্তুটির বিভব শক্তি প্লাস ওই অবস্থায় বস্তুটির গতিশক্তি। বিভব শক্তি গতিশক্তি একসাথে কিভাবে হয়? অর্থাৎ কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট অবস্থা থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় নেওয়া যায়, তাহলে বস্তুর মাঝে একটা শক্তি সঞ্চিত হবে, তখন এর মাঝে কি থাকে? বিভব শক্তি। তো ওই অবস্থায় বস্তুটার যান্ত্রিক শক্তি কত হবে? আমরা দেখছি যান্ত্রিক শক্তি বলতে ওই যে কোনো অবস্থায় বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিকে বোঝাচ্ছে, তাই না? তাহলে একটা বস্তুর মাঝে যদি বিভব শক্তি থাকে, সে যদি গতিশীল না থাকে, তাহলে তখন তার বিভব শক্তি একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, কিন্তু গতিশক্তি 0, অর্থাৎ দুটোর যোগফল হবে যান্ত্রিক শক্তি, এবং যোগফলটা বিভব শক্তি কত হবে? যোগফল ততই হবে, যান্ত্রিক শক্তি তখন ততই হবে। অর্থাৎ যখন কোনো বস্তুর বিভব শক্তি থাকবে তখন সেটাই হবে তার যান্ত্রিক শক্তি, যখন কোনো বস্তুতে শুধুমাত্র গতিশক্তি থাকবে তখন সেটাই হবে যান্ত্রিক শক্তি। আবার কোনো অবস্থায়
সব শক্তি নির্দিষ্ট, অপরিবর্তনীয়। যখন একটা শক্তি এক রূপ থেকে অন্য রূপে যায়, মনে করো যে একটা ফ্যান চলছে, আমাদের মাথার উপরে যদি ফ্যানটা চলে, ফ্যান চলার জন্য আমাকে কী দিতে হবে? বিদ্যুৎ শক্তি দিতে হবে। তাহলে এখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি মনে করে দিলাম। তো এই শক্তিটা দিয়ে ফ্যানটা ঘুরবে, ঘুরলে কী হবে? এখানে যান্ত্রিক শক্তি তৈরি হবে। এখানে কিন্তু শক্তির নিত্যতা থাকবে, অর্থাৎ শক্তি সংরক্ষিত থাকবে। কীভাবে? যে পরিমাণ আমি বিদ্যুৎ শক্তি দিব, ঠিক সেই পরিমাণ আমার এই শক্তিটা যখন অন্য শক্তিতে রূপান্তর হবে, যতগুলো শক্তিতে রূপান্তর হবে তাদের সমষ্টি এবং যে পরিমাণ বিদ্যুৎ শক্তি দিলাম সেই পরিমাণটা সমান থাকবে। অর্থাৎ ফ্যানটা চলার সময় বিদ্যুৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। যখন ফ্যান চলে তখন দেখবে ফ্যানটা হাত দিলে অনেক সময় গরম হয়ে যায়, তখন এই বিদ্যুৎ শক্তির কিছু অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফ্যানটা চললে একটু শব্দ হয়, তখন কিছু অংশ শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এই যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি সবগুলো সমষ্টি করলে যা পাওয়া যাবে বুঝতে হবে সেই পরিমাণ বিদ্যুৎ শক্তি এখানে দেওয়া হয়েছিল। এখানে এটাও কিন্তু একটা শক্তির নিত্যতা, ঠিক আছে? অর্থাৎ কোনো ঘটনা, পর্যবেক্ষণকৃত ঘটনার প্রত্যেকটা অবস্থায় মোট শক্তির পরিমাণ একই থাকবে। তো আজকে যেহেতু আমরা শুধু যান্ত্রিক শক্তিটা দেখব, আর অন্যান্য শক্তি সম্পর্কে আমরা আগামী ক্লাসে যাব। তো যান্ত্রিক শক্তির ক্ষেত্রে দেখো, মনে করি এম ভরের একটা বস্তু, তাকে ভূমি থেকে এই উচ্চতায় এই বিন্দুতে উঠানো হলো। তাহলে একটা নির্দিষ্ট অবস্থান থেকে পরিবর্তন করে তাকে আরেকটা অবস্থানে নিয়ে যাওয়া হলো। তাহলে এর মধ্যে কী থাকবে? একটা শক্তি সঞ্চিত হবে, তাই না? তখন এই অবস্থায় আমি যদি মোট শক্তি বের করতে চাই, তাহলে কীভাবে করবো? যান্ত্রিক শক্তি সমান গতিশক্তি, এটাই হচ্ছে মূলত মোট শক্তি। তাহলে আমরা যদি আমাদের বিভব শক্তি, গতিশক্তি নির্ণয়ের সূত্রগুলো দিয়ে বের করি, তাহলে আমরা লিখতে পারি যে এই বিন্দুতে বস্তুটি মোট শক্তি, মোট শক্তিকে আমরা ই এ, এই মোট শক্তিটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। এই বিন্দুতে ই এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ভি এ, আর গতি শক্তিকে প্রকাশ করি টি এ। তাহলে এই বিন্দুতে আমরা মোট শক্তি পাবো ভি এ ইকুয়াল টি। এখন ভি এ অর্থাৎ বিভব শক্তি, আমরা কিন্তু গত ক্লাসে বিভব শক্তি নির্ণয় সূত্র দেখেছিলাম, মনে আছে? যে ভি বিভব শক্তি ইপি অথবা ভি অথবা পি, আমরা একটা অনেক বই ভি দিয়ে প্রকাশ করেছি, আমরা দিয়েও প্রকাশ করতে পারি। এটা সমান কি? এম জি, আর যে উচ্চতায় বস্তুটা থাকবে সেটা, সেই উচ্চতা হবে এখানে এম জি এইচ। আর গতি শক্তির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টি ইকুয়ালস হাফ এম ভি স্কয়ার, তাই না? আবার এই যে ভি স্কয়ার, আমরা দ্বিতীয় অধ্যায় গতিতে কিছু গতির সমীকরণ দেখেছি। সেই সমীকরণ থেকে একটা সমীকরণ হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে? তো গতির এই সূত্রটা যদি আমরা এই গতিশক্তির ভি স্কয়ারের মাঝে বসিয়ে দেই, তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা মান পাবো। তাহলে আমরা প্রথমে বিভব শক্তির মানটা বসাই। বিভব শক্তি এই বিন্দুতে বিভব শক্তি হবে mgh, আর এই বিন্দুতে গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ারের জায়গায় যদি আমি এই মানটা লিখি, এই মানটা লেখার ক্ষেত্রে আবার দেখো এই বিন্দুতে, এই যে এখানে হাফ এম ভি স্কয়ার লিখবো, এই জায়গাতে কি বস্তুর কোনো ভি আছে? এই জায়গায় বস্তু যখন স্থির থাকে তখন কি তার কোনো ভি আছে? নাই। তাহলে আপাতত আমাদের এই সূত্রের প্রয়োগ এখানে লাগবে না।
যেহেতু ভি জিরো, তাহলে বস্তুটা এই অবস্থানে স্থির, তার কোনো বেগ নেই। যেহেতু ভি জিরো, সুতরাং এই পুরো টার্মটাই জিরো। তাহলে আমরা লিখতে পারি mgh প্লাস জিরো, যেহেতু এ অবস্থানে ভি জিরো, তাহলে কত আসলো? ই এর মান আসলো mgh। একইভাবে তাহলে এই বিন্দুতে মোট শক্তি আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা যদি বি বিন্দুতে মোট শক্তি বের করতে চাই, বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি EV ইকুয়ালস বিভব শক্তি VB, গতি শক্তি TB। বিভব শক্তি, আচ্ছা দেখো বি বিন্দুটা, চিত্র থেকে আমরা ধরে নিলাম বি বিন্দুটা ভূমি থেকে x মিটার উপরে আছে। তাহলে ভূমি থেকে যতটুকু উপরে আছে সেই জায়গায় বিভব শক্তি mg ইনটু যতটুকু উপরে আছে সেটা, অর্থাৎ x। তাহলে এখানে আমরা বিভব শক্তি সমান লিখতে পারি mgx। আর গতি শক্তি আমরা জানি হাফ এম ভি স্কয়ার। এখানে কিন্তু ভি এর মান এই জায়গাটা কিন্তু জিরো না, কারণ এখানে সে এই অবস্থান থেকে গতিপ্রাপ্ত হয়ে 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 বি অবস্থানে আসছে। তাহলে এখান থেকে গতিশীল হয়ে এখানে আসার মানে হচ্ছে এখানে কিন্তু তার একটা বেগ আছে, সে কিন্তু এখানে স্থির ছিল না। যেহেতু এখানে বেগ আছে, সেই বেগটা আমরা কিভাবে বের করব? এই যে এই গতি সূত্রটা দিয়ে বের করব। তাহলে সে বস্তুটি প্রথমে কোথায় ছিল? এ বিন্দুতে। এখানে তার আগে কত ছিল? জিরো প্লাস, এখন নেমে আসলো সে কতটুকু? 2g। এইচ এর জায়গা আমরা কি লিখব? এইচটা হচ্ছে বস্তুটা কতটুকু গতিপ্রাপ্ত হওয়ার পর তার কতটুকু সরণ হলো। সে এখান থেকে গতিশীল হয়ে 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 বি বিন্দুতে আসলো, তাহলে তার সরণ কতটুকু হলো? এইটুকু h, বিসি হচ্ছে x, তাহলে এইটুকু কত হবে? এটা হবে h মাইনাস x। তাহলে আমরা যদি h এর জায়গায় মান বসাতে চাই, এখানে তো h বসবে না, কারণ বস্তুটা পুরো h পর্যন্ত গতিশীল হয়নি। তার গতি হয়ে বি বিন্দু পর্যন্ত তার গতি হয়েছে h মাইনাস x। তাহলে এটা হবে h মাইনাস x। তাহলে এখানে হাফ m ইনটু এই ভি স্কয়ারের জায়গায় আমরা এই মানটা বসাবো, 2g h মাইনাস x। তাহলে এখানে আসে mgx প্লাস mgh মাইনাস mgx। যদি mgx বিয়োগ হয়ে যায় তাহলে এখানে থাকে mgh। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে আমাদের মোট শক্তি বের হয়ে গেল, বি বিন্দুতে মোট শক্তি বের হয়ে গেল। এইভাবে আমরা এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত গতিপথের যে কোনো স্থানে বিভব শক্তি বের করতে, মোট শক্তি বের করতে পারি। এখানে আমি বি বিন্দুতে এই জায়গায় না নিয়ে আমি এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম, যে কোনো জায়গায় নিতে পারতাম। পথের মাঝে যে কোনো একটা বিন্দু আমরা নিলাম দেখার জন্য যে আসলে এখানে মোট শক্তিটা সংরক্ষিত থাকে কিনা। এখানে লাস্ট একটা বিন্দু নিই। এই বিন্দুটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে, ঠিক ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে তার বেগটা কত, তাহলে তার মোট শক্তিটা কত? সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি, এটাকে আমরা বলতে পারি ইসি। তাহলে ইসি, সি বিন্দুটা ভূমি থেকে ঠিক কতটুকু করে আছে? বিসি প্লাস সিসি। এখানে আমরা লিখতে পারি সি বিন্দুটা ভূমি থেকে একদম লাগালাগি। তাহলে এখানে ভূমি থেকে আমি উচ্চতা কম করতে পারছি না, কারণ একদম ভূমি স্পর্শ করার মুহূর্ত, অর্থাৎ এখানে কোনো উচ্চতাই নেই। যদি উচ্চতা না থাকে তাহলে এইচ এর মান mga, আমরা জানি ভি সমান হচ্ছে mgh, এইচ এর মানটা 0। যদি এইচ 0 হয় অবশ্যই ভিও 0, তাহলে আমাদের বিসি এর মানটা হচ্ছে 0। আর টি কি আসছে? হাফ এম ভি স্কয়ার, হাফ এম। এখন ভি স্কয়ারের জায়গায় আবারও যদি আমরা এরকম একটা সূত্র বসাই, তাহলে এখন আমরা কাউন্ট করব বস্তুটা এ বিন্দু থেকে সিতে আসলো। এ বিন্দুতে তার বেগ ছিল 0, 2g একই থাকবে। এইচ এর মানটা কি হবে? সে এ থেকে সিতে আসে, তার কতটুকু সরণ হয়? h। তাহলে এখন আর আমাকে h মাইনাস x লিখতে হবে না, এই ক্ষেত্রে আমরা
আসবে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2gh। জিরোটাও আমার বসানোর দরকার, আমি সরাসরি লিখতে পারি ভি স্কোয়ারের জায়গায় 2gh। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই mgh। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি mgh, বি বিন্দুতেও মোট শক্তি mgh, সি বিন্দুতেও মোট শক্তি mgh। তাহলে দেখা যাচ্ছে যে এই বস্তুটি তার গতিপথের যে কোনো স্থানে মোট শক্তি বের করলে সব সময় শক্তি সমান থাকে, আর এটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাহলে আমরা বলতে পারি যেহেতু E সমান EB সমান EC, সুতরাং বস্তুটি তার গতিপথে সকল স্থানে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এখন যদি প্রশ্ন হয় যে বস্তুটি যদি মাটিতে পড়ে যায় তাহলে কি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলবে না? হ্যাঁ, সেখানেও চলবে। সেখানে যান্ত্রিক শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হবে। কি হতে পারে? এই বস্তুটা যখন মাটিতে পড়বে তখন একটা শব্দ হতে পারে, যখন একটা বেগে পড়বে তখন এখানে একটা তাপ উৎপন্ন হতে পারে। তাপ উৎপন্ন হওয়ার পর যদি বস্তুটা মাটিতে পড়ার পর মাটিটা কিছুটা দেবে যায় তাহলে ওই যতটুকু ভেতরে ঢুকলো সেখানেও একটা সরণ হবে, সেখানেও একটা শক্তি তৈরি হবে। এই সবগুলোর মোট শক্তি দেখা যাবে এই শক্তিগুলোর মানে সমান। তার মানে এখানেও কিন্তু আমরা বলতে পারি যে শক্তির রূপান্তর হলেও মোট শক্তি সংরক্ষিত থাকে। ঠিক আছে, তো আমরা চলো এই 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 রিলেটেড বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আছে এরকম একটা প্রশ্ন সলিউশন করি। আচ্ছা, এখন দেখো ঢাকা বোর্ড 2018 সালের একটা প্রশ্ন আমরা সলভ করি। 250 গ্রাম ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে দেখাও যে নিক্ষেপের শুরুতে এবং সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির মোট শক্তি সংরক্ষিত থাকে। অর্থাৎ একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন বস্তুটা ঠিক যখন নিক্ষেপ করা হবে ওই মুহূর্তের মোট শক্তি এবং বস্তুটা উঠতে 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 সর্বোচ্চ যতটুকু উঠতে পারবে, মানে একটা সময় সর্বোচ্চ উচ্চতা ওঠার পর সে আর উপরে উঠবে না, নিচে পড়া শুরু করবে। তাহলে সর্বোচ্চ যতটুকু উপরে উঠতে পারবে ওই জায়গার শক্তি এই দুটো সংরক্ষিত থাকার মানেই হচ্ছে দুই জায়গার শক্তি সমান থাকবে, একই থাকবে। ঠিক আছে, তাহলে মনে করো বস্তুটা এই বিন্দুতে অর্থাৎ ভূমি স্পর্শ করা ঠিক আগ মুহূর্তে এই বিন্দুতে আছে, তাহলে এই বিন্দুতে তার বেগ কত? 49 মিটার পার সেকেন্ড। তো এই বিন্দুতে আমরা মোট শক্তি বের করবো। আমরা জানি মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে নিক্ষেপের শুরুতে বিভব শক্তির সূত্র আমরা জানি mgh, আর গতি শক্তি জানি হাফ m v স্কয়ার। তাহলে mgh যখন বস্তুটা এখানে থাকবে তখন এর কোনো h নেই, মানে বস্তুটা ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে একদম hটা 0। তাহলে h যদি 0 হয় mgh পুরোটাই হয়ে যাবে 0। আর গতি শক্তি আমরা জানি হাফ m v স্কয়ার। তাহলে m এর মানটা দেওয়া আছে 250, একে আমরা কেজিতে করে নিলাম v স্কয়ার। যেহেতু এইখান থেকে বস্তুটা নিক্ষেপ করা হচ্ছে, এখানে v বলতে এই জায়গার যে বেগ সেটাই হচ্ছে v। তো আমরা এখানে v স্কয়ার সমান, এখানে এটাকে যদি আদি বেগ ধরি তাহলে v সমান u সমান 49 ধরতে পারি, অথবা আমরা যদি এটা নাই লিখি সরাসরি লিখতে পারি যে v সমান হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। কারণ এখানে এই v যা u যা সবই একটাই বেগ আছে। তাহলে ওই মুহূর্তে বেগটা যদি v হয়, আমরা এই মানটা যদি বসিয়ে দেই তাহলে কত পাওয়া যায়? 0.5। এর মান হচ্ছে 49 হোল স্কয়ার। এটা করলে আসবে 125 জুল। তাহলে নিক্ষেপের শুরুতে আমরা এই শক্তিটা পাই। এখন বস্তুটা আস্তে 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 উপরে উঠবে। সর্বোচ্চ কত উচ্চতায়? সর্বোচ্চ উচ্চতায় আমার মোট শক্তি বের করতে হবে। এখন সর্বোচ্চ কতটুকু উঠলো সেটা তো আমার প্রশ্নে দেওয়া নাই, সেই কারণে আমাকে কি করতে হবে? সর্বোচ্চ উচ্চতা বের করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো বস্তুটির সর্বোচ্চ উচ্চতা h হলে বস্তুটা ভূমি থেকে আস্তে আস্তে কোথাও উঠলো, ধরে নিলাম h উচ্চতা উঠলো। তাহলে যখন h উঠবে এক্ষেত্রে বস্তুটা ছিল মনে করো এই বিন্দুতে, গেল হচ্ছে b বিন্দুতে। এখন যদি আমি এই জায়গার বেগটাকে u ধরে নিই এবং এই জায়গার বেগটাকে v ধরে নিই, অর্থাৎ প্রথম অংশে যেটাকে আমরা v ধরেছিলাম, এখন সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এটাই হয়ে যাবে আমার u। আর এই জায়গায় যখন উঠবে সে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর সে স্থির হবে, এক মুহূর্তের জন্য হলে স্থির
হবে, তখন সেইটা হবে তার ওই জায়গার বেগটা হবে ভি। যেহেতু ওখানে স্থির থাকবে তাই ওখানে কোনো বেগই থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে ভি এর মানটা 0 বসাতে পারি। তাহলে সর্বোচ্চ উচ্চতা h হলে আমরা যদি এই সূত্র দিয়ে করি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2jx। মাইনাস কেন? যেহেতু অভিকর্ষের বিপরীতে বস্তুটা গতিশীল তাই এখানে ঋণাত্মক ত্বরণ হয়। ভি এর মানটা সর্বোচ্চ উচ্চতা 0, ইউ এর মানটা মূলত এই মানটা। এখন আমরা লিখতে পারি এই ইউ সমান ভি, অর্থাৎ এই ইউ যা এই ঘটনায় ভিও কিন্তু তাই। তাহলে এই ইউ এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই, এখান থেকে আমরা এই টার্মটাকে এই পাশে নিয়ে এসে এইচ এর মানটা বের করতে পারি। তাহলে এই ইউ এর মানটা হচ্ছে 49 হোল স্কয়ার, 2 0 হচ্ছে 9.8, এটা করলে আসবে 22.5 মিটার। সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেলাম। এখন সর্বোচ্চ উচ্চতার মোট শক্তি ইবি, এখানেও আমরা বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি বের করব। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেহেতু সে গতিশীল থাকবে না, তাই এই বিভব গতিশক্তির পরিমাণ যেহেতু সে স্থির হয়ে যাবে, v0 হলে পুরো টার্মটা 0, তাহলে এটাকে আমরা 0 বসাতে পারি। বাট এই একটা উচ্চতা থেকে আস্তে 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 এইখানে আসলো, তাহলে ভূমি থেকে সে যতটুকু উপরে আসলো কতটুকু h পরিমাণ, তাহলে সেখানে তার একটা বিভব শক্তি থাকবে, সেটা কি আর জি। তাহলে আমি এর মানটা যদি আমরা বসিয়ে দিই 0.25 into 9.8 into 22.5 প্লাস 0, তাহলে এটা করলে যে মান পাওয়া যায় তা হচ্ছে 200.125 জুল। তাহলে দেখো দেখা যাচ্ছে নিক্ষেপের শুরুতে যে বেগের যে মান, মোট শক্তির যে মান, সর্বোচ্চ উচ্চতায়ও মোট শক্তির একই মান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নিক্ষেপের শুরুতে এবং সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির মোট শক্তি সংরক্ষিত থাকে। সংরক্ষণ থাকা মানে যা ছিল তাই থাকবে, তার মানে এখানেও তাই আছে, অর্থাৎ সংরক্ষিত আছে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। ঢাকা বোর্ড 2017 সালে এই প্রশ্নটা এসেছিল। দেখো একটা বস্তু বি বিন্দুতে আছে, মাঝখানে একটা সি বিন্দু, আর এরপরে ভূমি স্পর্শ করার মধ্যে একটা এ বিন্দু। বি ভূমি থেকে এই বি বিন্দুটার দূরত্ব হচ্ছে, সরণ হচ্ছে 50 সেন্টিমিটার, এবং ভূমি থেকে সি বিন্দু হচ্ছে 50 মিটার, আর এখানে হচ্ছে 30 মিটার। প্রশ্ন হচ্ছে বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ তোমার বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, যেভাবে আমরা শক্তির নিত্যতাটা প্রমাণ করেছিলাম এভাবে তোমরা এইভাবে মোট শক্তি বের করে দেখিয়ে দিবে যে সবগুলো বিন্দুতে শক্তি সমান থাকে। ঠিক আছে, আশা করি চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। তো তোমরা এসডব্লিউর ক্লাসগুলো করে দেখে এসডব্লিউ করে আমাদের এই ক্লাসের কমেন্টসে দিয়ে এসডব্লিউতে জমা দিয়ে দিবে। যারা ইতিমধ্যে ক্লাসগুলো দেখেছো, আগের ক্লাসগুলো এবং নিয়মিত এসডব্লিউ দেখছো, তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরের ক্লাসগুলোও দেখবে এবং সময় মতো এসডব্লিউ দুদিনের মধ্যে দিয়ে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর নিয়ে কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।